পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আর এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। বাঁধন ছেড়ার হয়েছে কাল। আচ্ছা, ওই আমার প্ল্যান সেটের যে ইয়েটা লাগবে ওটা তো আমার কাছে নাই। মিজানকে একটা ফোন দিব? অত্যাচারীরা কাটে আজ ত্রাসে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে। হ্যালো। হ্যাঁ মিজান, আমার তো হচ্ছে ওই প্ল্যান সেট ডিবেটের জন্য ওই যে মুক্তিযুদ্ধের একটা গল্প লাগবে আর কি, অপারেশনের কাহিনী। তোমার কি এরকম কোনো কাহিনী জানা আছে? প্ল্যান চেট বিতর্ক। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমার কাছে একটু আগে একজন মানে মেসেজ করছে ফেসবুকে, এরকম মুক্তিযুদ্ধের একটা গল্প পাওয়া গেছে, অসাধারণ একটা গল্প। ওই যে USIS নামে একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিংটা নাকি গেরিলারা উড়াই দিয়েছিল মুক্তিযুদ্ধের সময়। ওইটা একটু জানা যাবে স্থপতি মোবাশ্বের হোসেনের কাছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমরা ওনার সাথে দেখা করতে যেতেই পারি। ওনার সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছি আমি, এর মধ্যে পাইছি, ওনার ঠিকানা পাইছি। গেলে আজকেই যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তুমি এখন কই? আমি এখন ক্যাম্পাসে, তাহলে তুমি চলে আসো। থাকো, আমি আসতেছি। তোমরা তো মুক্তিযুদ্ধের কাহিনী শুনতে আসছো আমার কাছে, তবে আমি মুক্তিযুদ্ধ কিনা জানি না, দেশের বাইরে যেও ট্রেনিং নেই নাই, তবে মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলাম আমি এইটুক বলতে পারি। এবং আমার জীবনের যে স্মৃতিগুলি আছে কোনোটিই গল্প না, সবগুলি সত্যিকার অর্থে ঘটে যাওয়া কাহিনী। এই যে আমার কাছে যে তথ্যগুলি জানতে চাচ্ছ তার সূত্রপাত কিন্তু আমার এই জায়গার এই বাড়িটিতে। আমি তখন বিবাহিত, আমার ছোট্ট 1 বছরের একটি বাচ্চা, এবং আমি তখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির আর্কিটেকচারের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। বাসায় থাকি, হোস্টেলে থাকি, এবং এনভায়রনমেন্টই ছিল একটি রাজনৈতিক চিন্তার ভিতর দিয়ে আমরা তৈরি হয়েছে। এই যে আমার বাড়ির সামনে যদি দেখো, এই বাড়িটি এখন নতুন বিল্ডিং হচ্ছে, তো এটি একটি পুরানো দোতলা বাড়ি ছিল, খুব সুন্দর, গাছগাছালিতে ভর্তি। তৎকালীন অবিসংবাদিত ছাত্র নেতা সাইফুদ্দিন আহমদ মানিকের বাড়ি, যে বাড়িতে বাংলাদেশের এখনকার অনেক মহারথী, অনেক মন্ত্রী, ছাত্র নেতারা এই বাড়িতে আসতেন আলোচনা করতে। এবং উনি বহুদিন হোস্টেলে আমার রুমে থেকেছেন। 71-এ যখন পাক হানাদার বাহিনী আঘাত করে, তখন ওনার ফ্যামিলির অনেক মেম্বার আমার বাড়িতে এসে আমাদের বাসায় ছিলেন, আবার ওনাদের অন্য জায়গায় চলে গেছেন। এগুলি অদ্ভুত সব স্মৃতি জড়িত আছে আমার এই বাড়িতে। এই বাড়িতে আমি, আমার গিন্নি আর আমার বাচ্চা থাকতাম। ছোট্ট ওই যে জায়গায় দাঁড়িয়ে আছি, বাউন্ডারি ওয়ালের উপরে, ওই বাড়ির বাউন্ডারি ওয়ালের উপরে টিনের একটি ঘর ছিল, তবে অবারিত গ্রিন মানে বাগান ছিল, যে বাগানে অজস্র ফলের গাছ ছিল, এবং একেবারে সবুজ বলতে যা বোঝায় বাড়ির সমস্ত। কেন আমি ওই বাগানগুলির কথা বলছি, এক সময় ওই বাগানগুলিতে আমাদের ঢাকা শহরে ডিস্ট্রিবিউট করার জন্য অস্ত্র রাখা হতো। এবং স্বাধীনতার পরে এবং স্বাধীনতার শেষ মুহূর্তে পাকিস্তান আর্মির কাছ থেকে অস্ত্র নিয়ে এসে এখানে রাখা হয়েছিল। ওরা যখন ক্যাম্প থেকে পালিয়ে যায়, সেগুলি পরবর্তীতে স্টেডিয়ামে আমরা কয়েক ট্রাকে করে নিয়ে যায় ডিস্ট্রিবিউট করি। এই বাড়িটির পিছনে সবচেয়ে, বাড়িটির সারাউন্ডিং যদি আমি বলি, বাড়ির আমার পিছনে একদম আমার পিছনের যে বাড়িটি, এই বিল্ডিংয়ের অর্ধেক তাদেরটা নিয়েই ফ্ল্যাটটি করা হয়েছে, প্রকল্পটি করা হয়েছে। ওই বাড়িটিতে যারা ছিলেন তারা তৎকালীন মুসলিম লীগের সাথে জড়িত ছিলেন, তবে তার চেয়ে বড় ছিলেন ওই পাশে আরেকটি বাড়ি। সেই বাড়ি একেবারে ঘোর মুসলিম লীগ পন্থী মানুষ থাকতো, এবং রাস্তার অপর পারে তৎকালীন মুসলিম লীগের এমপি মতিন সাহেব থাকতো, যিনি এই এলাকাতে চোরামতির নামে পরিচিত। আর আমাদের গেটের উল্টা দিকে, যে গেট দিয়ে তোমরা ঢুকেছ, হেকিমি ঔষধালয়ের মুছে যাওয়া সাইনবোর্ডটি দেখতে পাবা। ওইটাতে কাচের দরজাওয়ালা ঘর ছিল, ওখানে প্রতিনিয়ত প্রায়ই ওখানে
টহলদার আর্মিরাও বসতো মুসলিম লীগের, হ্যাঁ, ওষুধের দোকানে মুসলিম লীগের লোকজন এসে বসতো, আমরাও মাঝে মাঝে যে বসতাম, অনেক তথ্য এখানে পেতাম। আমার সবচেয়ে বড় সুবিধা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য একটা আশ্রয়স্থল এটা ছিল, কারণ আমার বাড়ির একটা বৃহৎ অংশ সরকারি অফিস ছিল, অর্থাৎ সরকারি সাইনবোর্ডটি বিরাট করে লাগানো ছিল কৃষি তথ্য কেন্দ্র, এবং ওই তথ্য কেন্দ্রে প্রচুর নন বেঙ্গলিও কাজ করতো। এটা আমার এখন আমি ব্যাখ্যা করলে মনে করি যে এটাই আমাকে ক্যামোফ্লেজ করার একটা বিরাট সুযোগ দিয়েছিল। যেরকম মুসলিম লীগের নেতারা প্রায় আমার সাথে দেখা করে বলতো, সাবধানে থেকো, তোমার ওই যে যারা দুষ্কৃতিকারী তারা কিন্তু তোমার ক্ষতি করতে পারে, কিন্তু ওনারা কখনোই জানেন নাই যে ক্ষতি করার ঘটনা আমার দ্বারাই ঘটতে পারে। যাই হোক, তো যখন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বিদেশ থেকে ট্রেনিং নিয়ে আসা শুরু করলো, বাংলাদেশের ভিতরে ঢোকা শুরু করলো, ঢাকায় আসলো, তখন আমাদের বর্তমান দুর্যোগ মন্ত্রী মায়ার ক্র্যাক প্ল্যাটুনে আমি এবং আমার সাথে আমার স্থপতি, যারা এখন বর্তমানে স্থপতি, তখন ছাত্র ছিল, আমার জুনিয়র, আমার বন্ধু, তাদের সাথেও সম্ভব হলে আমরা পরিচিত হব, তাদেরকে নিয়ে আমরা বাংলাদেশেই ঢাকা থেকে নরসিংদী পার হয়ে কিছু দূরে, আমার এখন জায়গাগুলির কথা মনে নাই, তবে নদীর পাড়ে ইউজ টু স্টার্ট টেকিং ট্রেনিং। ওই ট্রেন ছেলেদের কাছে আমরা ট্রেনিং নেওয়া শুরু করি। আমরা এখান থেকে কয়েকজন গিয়েছিলাম, গ্রেনেড মারা, এক্সপ্লোসিভ ইউজ করা, প্লাস্টিক এক্সপ্লোসিভ ইউজ করা, যেহেতু আমরা ঢাকায় অপারেশন করব, এবং গান ফায়ার করা, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন সময় শিফট করেছে। সেখানেও দেখেছি আমাদের ছেলেপেলেদের যে মেধা, অন্ধকারের ভিতরে মাইলের পর মাইল চলে যাচ্ছে, দিক একেবারে ঠিক, কারণ একটি সিগারেট খাওয়া পর্যন্ত নিষেধ ছিল, কারণ সেটা পাকিস্তান আর্মি বা রাজাকাররা আইডেন্টিফাই করতে পারে। এই ঘটনাগুলি থেকে আমরা বুঝতে পারবো যে এই বাড়িটি শেষ মুহূর্ত পর্যন্ত এখানে প্রায়ই আমরা আসতাম, আলাপ আলোচনা করতাম, এবং ট্রানজিট পিরিয়ড ছিল এটা। কেন বলছি ট্রানজিট পিরিয়ড? এই আমাদের কি বলে গোপীবাগের রেল লাইন পার হলেই যেটা বিশ্ব রোড, তারপরের অংশটাই হচ্ছে তোমার সেই সময় অলমোস্ট পুরোপুরি একটি গ্রাম ছিল, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের অবাধ বিচরণ ক্ষেত্র হিসাবে এই রাস্তার অপর পাটটি ব্যবহৃত হতো। তার পাশে আমার বাড়ি হওয়াতে এখানে সাদেক হোসেন খোকার বাসা, আরো অনেক কজন, মুরাদ, ওরা 11 জন যারা করেছিল, এরাও মুক্তিযোদ্ধা, এই এলাকার ভিতরেই আমরা ছিলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা অনেকেই অনেককে চিনতাম না, মানে বিভিন্ন দিক থেকে থাকার কারণে। তো এই অস্ত্র নিয়ে আসাটা ট্রানজিট স্পেস হিসাবে মানিকনগরটাকেই খুব বেশি ইউজ করেন। মিনিস্ট্রি অফিসটা যে জায়গায় এবং সেক্রেটারিয়েট, এই দুইটার মাঝামাঝি জায়গায় এখন যে ফুটওভার ব্রিজ করা হয়েছে ওইটার নিচের বিল্ডিংটাই, এবং এটা বিরাট আমেরিকান সেন্টার। ওখানে ওদের লাইব্রেরি ছিল, ওদের অডিটোরিয়াম ছিল, ওদের অ্যাডমিনিস্ট্রেশন ছিল, এবং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে এটাই এক্সপ্লোশন দিয়ে উড়িয়ে দেওয়া, ব্রড ডে লাইটে উড়িয়ে দেওয়া, এবং জানান দেওয়া যে আমেরিকানদের স্থান বাংলাদেশে নাই, এবং এই যুদ্ধবিরতি কোনোদিনই ঘটবে না। এখন এই অস্ত্রগুলি, এই যে প্লাস্টিক এক্সপ্লোসিভ, ডেটোনেটর, তারপরে স্টেন গান, গুলি, এগুলি আনতে হবে। তো প্রথম সিদ্ধান্ত হলো যে আমার বাসায় নিয়ে এসে রাখা, প্রতিনিয়ত যেভাবে আনা হচ্ছে, এবং এখান থেকে ডিস্ট্রিবিউট, বুয়েটে নিয়ে যে ওখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করব। আনার জন্য সবকিছু নিয়ে আসা হলো, বেশ কিছু এক্সপ্লোসিভ, তারপরে ব্রিফকেস, তারপরে তোমার ব্রিফকেসের ভিতরে এক্সপ্লোসিভগুলি ফিট করে ব্রিফকেসটাকেই একটি প্রচণ্ড বোমাতে তৈরি করা হয়েছিল। তো আমরা যখন এই অস্ত্রগুলি নিয়ে আসব, কথা ছিল আমার এক বন্ধু, তার একটি গাড়ি আছে, সেই এখনকার মতন সবার গাড়ি ছিল না, আমার ওই বন্ধুর গাড়ি ছিল। ওই গাড়িতে করে এই মানিকনগরের যে রাস্তাটি রয়েছে বিশ্ব রোডের অপর পাটটি ছিল পুরা গ্রাম, অর্থাৎ ওইখানে মুক্তিযোদ্ধাদের অবাধ বিচরণ কেন্দ্র ছিল। আমরা ওই পর্যন্ত নিশ্চিন্ত মনে চলে আসতে পারতাম, কিন্তু তারপরে বিশ্ব রোডের এখানে পাকিস্তান আর্মির ক্যাম্প ছিল। এই জায়গাটুক পার হয়ে আমার বাসা পর্যন্ত অস্ত্র নিয়ে আসাটা খুব একটা কঠিন কাজ ছিল। আমার বন্ধু আসার কথা নির্ধারিত সময়, এখনকার মতন মোবাইল ফোন তো ছিল না, আগেই 7 দিন আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই অনুপাতে কাজ হবে। আমার যে তৎকালীন আমাদের সুভাষ দত্তের একটি সিনেমার গান গাইতে গাইতে আসছে,
আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়াশোনা করতো, আমাদের 2-3 বছরের জুনিয়র। সে ভেবেছে তাকে যদি আমি চিনে ফেলি তাহলে হয়তো তাকে মেরে ফেলবো, সেই জন্য সে ইয়ে থেকে মুখই তুলছে না। তো তার দিকে তাক করে যখন ধমক দেওয়া হলো, সে মাথা তুললো এবং ইয়ে করলো, হ্যান্ডস আপ করলো। আমরা তখন এক্সপ্লোশনের জন্য এক্সপ্লোসিভ ভর্তি ব্রিফকেসটি নিয়ে দেয়ালের একটা কলামের পাশে রেখে আমরা যে কাজটা করলাম, আমার মানু আমাকে কভার করছিল স্টেন গান নিয়ে, আর আমি ওইটা ওই কর্ডের ভিতরে, কর্ডটা আমাদের সম্ভবত 2 মিনিটের টাইমিং করা ছিল, তো কর্ডে আগুন লাগাতে গেছে। এর ভিতরে একজন ভদ্রলোক দরজায় ধাক্কানো শুরু করছে ভিতরে ঢোকার জন্য। তো 2-3 বার মানু তোমার দরজা পিঠ দিয়ে আটকানোর পরে যখন দেখছে যে ধাক্কা থামে না, সন্দেহ হতে পারে, সে করছে হুট করে দরজাটা খুলে ওই লোকটাকে থাবা দিয়ে ভিতরে ঢোকায় দিচ্ছে। তো ওই লোক তো স্ট্রেন গান দেখে তারপরে আর কথাবার্তা বলতে পারেনি, একেবারে মানে সেন্সলেস হওয়ার মতন হয়ে গেছে। আমি ওই ডেটোনেটরে ডেটোনেট করতে গেছি, ডেটোনেট করার পরে একটুখানি আগুন জ্বলার পরে আর জ্বলছে না। আমাদের কিন্তু বারবার বলা হয়েছে যে এই ডেটোনেটরে আগুন লাগানোর পরে টাইমার দেওয়া থাকে, সামটাইমস এটা ভিজিবল হয় না, ভিতর দিয়ে আগুনটি যায়। একবার ফেল করলে ডোন্ট টাচ ইট এগেন। কিন্তু আমার তখন তো মাথায় আমাদের একমাত্র চিন্তা যে এই অপারেশন সাকসেসফুল করতে হবে। মানু আমাকে বলছিল যে আবার আগুন লাগানোটা বোধহয় ঠিক হবে না, আমাদের চলে যাবে, এটা আগামী দিন আবার করতে পারি কিনা, এরকম চিন্তা ভাবনা। তো আমি বললাম, আমি আর ওই কথা না শুনে আবার ডিএসএলআইতে আগুন লাগাতে যে দেখলাম যে অ্যাকচুয়ালি আগুনটা সত্যি সত্যি নিভে গেছে। আমি আগুন লাগিয়ে কিছুটা কিন্তু পুড়ে গেছিল, অর্থাৎ টাইমিং অনেকখানি শর্ট হয়ে গেছিল। তো আমরা বের হয়ে আসছি, বের হয়ে আসার সময় এই বের হতে হতেই এক্সপ্লোশন। বোম কিন্তু ওরা ভিতরে দরজার ভিতরে থাকতেই কিন্তু বাস্ট হচ্ছে, ওরা যে এফেক্ট করে জানি না, কিন্তু যখন ওরা রান করে বেরোয় সেই জন্য দে হ্যাড টু রান। তো হ্যাঁ, আমি তো আমার হাত পা কাঁপতেছে। বাবুল ওয়াজ ওয়েল, ওর কিন্তু মানুর হুচট খেয়ে পড়ে গেল এর ফুটপাত টুটপাতের কারণে। স্টেন গানটা এখান থেকে বেরিয়ে চলে গেল রাস্তার মধ্যে। সে আবার স্টেন গান তুললো, ওটা নিল, আমার গাড়ির সামনে আসলো, ওদের 3 জনকে নিয়ে আমি গাড়ি নিয়ে সোজা টান দিলাম। আমাদের সরাসরি কোনো ক্ষতি হয় নাই। আর আমরা ওই আগুন লাগানোর সাথে সাথে লোকজনকে বলছি যে তোমরা সবাই দৌড়ে বের হয়ে যাও। ওই দিক থেকে দৌড়ে বের হয়ে গেছে, কারণ এই টাইমিংটা আমাদের একসাথে হওয়া উচিত। সাডেনলি যদি মানুষ দেখতে পায় যে কিছু লোক দৌড়াচ্ছে, তাহলে এটা ভয়ের কারণ হতে পারে। সেই কারণে ওরাও বের হয়েছে, আমরাও বের হয়েছে, এক্সপ্লোশনও হয়েছে। ইট ইজ অলমোস্ট একটা সেম টাইমে হয়ে গেছে। সেম টাইমে হওয়ার কারণে আমরা এখান দিয়ে হেঁটে ওর গাড়িতে উঠতে গেছি। ও আমাদেরকে দেখেই ওই মহিলার সাথে আলাপ বন্ধ করে গাড়িতে চলে এসছে। গাড়ি কিন্তু চালু অবস্থায় রেখেছিল, প্রতিক্ষণ সে গাড়িটি চালু অবস্থায় রেখেছিল। গাড়িতে এসে উঠছে, আর তখনকার দিনের ভক্স যখন সামনের সিট দিয়ে ঢুকতে হয়, ও দরজা খুলে সিট সরিয়ে রাখছে, আমরা ভিতরে উঠছি। আর আমরা দেখতে পেলাম অসংখ্য লোক এখান দিয়ে চারদিকে দৌড়াদৌড়ি করতেছে। দিস ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপ্লোশন, ব্রড ডে লাইট এবং হার্ট অফ দ্য সিটি এবং সেক্রেটারিয়েটের সামনে। ওদের 3 জনকে নিয়ে আমি গাড়ি নিয়ে সোজা টান দিলাম। রমনা পর্যন্ত গিয়ে ওরা নেমে গেল, স্টেন গান সব আমার গাড়িতে, ওরা 3 জনই নেমে গেল, আমি গাড়িতে একা। তারপরে ওখানে গিয়ে আমি গাড়িটা যখন ওরা নামলো, তখনই আমি আমার যে ফলস নাম্বার প্লেটটা ওটা খুলে আমি আবার ফেলে দিলাম এক জায়গায়। তারপরে এই গাড়ি নিয়ে ঢাকা শহরে কিছুটা চক্কর দিলাম যে আমি কেউ আমাকে ফলো করতেছি কিনা, ভয় থাকে তো, কারণ বাসায় গেলে তো বাড়ির শুদ্ধ সবাই ধরা পড়ে যাবে। তারপরে আমি অনেকক্ষণ করে যখন দেখলাম আমাকে ফলো করে না, তখন আমি বাসায় গেলাম, গাড়ি গ্যারেজ করলাম, গ্যারেজ লক করলাম। তারপরে স্টেন গানগুলো নিয়ে, আমার একটা মোটরসাইকেলও ছিল, হোন্ডা 50cc, সেই মোটরসাইকেলের মধ্যে সবগুলো স্টেন গান তুলে আমি আবার বইটা আমাদের এই হেডকোয়ার্টারে নিয়ে গেলাম। এত বড় একটা এক্সপ্লোশন ঘটালেন, ওখানকার তো সিকিউরিটি ফোর্স ছিল, ওদের দ্বারা কোনো বাধার সম্মুখীন? না, ওই বিল্ডিং এর সিকিউরিটি ফোর্স বলতে যা বোঝায় সেগুলি হলো, কারণ আমার যতদূর ধারণা, এবং আমরাও ওইটাকেই ইউজ করার চেষ্টা করেছি, কেউ চিন্তা করে না যে ব্রড ডে লাইট এরকম প্ল্যান্ড ওয়েতে মানুষ না মেরে করা সম্ভব। যেরকম ইয়েতে অপারেশন হয়েছিল, সেখানে কিন্তু 3-4 জন করে মারা গেছে। এই যে আমাদের মসজিদের এখানে বাইতুল মুকাররমের শপিং সেন্টারে কিন্তু লোক মারা গেছে। আমাদের উদ্দেশ্য ছিল লোক না মারা যাওয়া, কিন্তু আমেরিকাকে নাড়া দেওয়া। সেই কাজটা আমরা সেই মুহূর্তে, তখনকার তো আমাদের ঢাকা টেলিভিশনে এগুলি তথ্য আসতো না, তবে বিবিসিতে যেটুকু আমরা শুনেছি, এটার
প্রচারটা হয়েছিল, কারণ তখন অনেক রিপোর্টার ইয়েতে থাকতো, শেরাটনে থাকতো। স্বাধীনতার পরে আমি এটা যে নাড়া দিয়েছিল তার প্রমাণ হলো আমার সাথে প্রচুর বিদেশি রিপোর্টাররা আমার সাথে যোগাযোগ করেছে। ওতেই মনে হয় যে এটার একটা তাৎক্ষণিক রিয়াকশন হয়েছিল। আর আমেরিকান ইনফরমেশন সেন্টার অবশ্যই তার সরকারকে সাথে সাথে জানিয়েছে যে আমরা এই অবস্থায় আছি। স্যার আমেরিকা কোনো স্টেপ নেয়নি এরপরে? স্টেপ তো যা নেওয়ার সবই নিয়েছিল, ওদের আর কি স্টেপ বাকি ছিল? ওদের খালি সরাসরি যুদ্ধে নামা বাকি ছিল, বাকি তো সবই করেছিল। এবং সরাসরি যুদ্ধে নামার জন্যই 7th ফ্লিট পাঠাচ্ছিল, এবং সেইটার প্রতিবাদেই কিন্তু এই এক্সপ্লোশনটা করা। আচ্ছা স্যার, এটা কতক্ষণের মধ্যে করতে পারছেন? হ্যাঁ? কতক্ষণ লাগছিল এই অপারেশনটা আমার মনে হয় না 7-8 মিনিটের বেশি না, কারণ টাইম ইজ দ্য এসেন্স। টাইম বেশি লাগা মানে ধরা পড়ার সম্ভাবনা। মুক্তিযুদ্ধকে জানো 103তম পর্বের কুইজ। মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেন কোন অপারেশনের দায়িত্ব পান? এ আমেরিকান সেন্টার, বি রাশিয়ান কালচারাল সেন্টার, সি জার্মান কালচারাল সেন্টার, ডি ব্রিটিশ কালচারাল সেন্টার। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। MJ স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 102তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল, সৈয়দপুরের গোলাহাট বধ্যভূমিতে গণহত্যা হয়েছিল কত তারিখে? সঠিক উত্তর বি 13 জুন। এই পর্বের বিজয়ীরা হাসিবুল, রহিম ও মাহিন। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। এটা হলো রমনা থানা তখনকার। আর এই রাস্তাটা ছোট্ট একটা রাস্তা ছিল, এইদিকে কোনো দালান কোঠা ছিল না, এবং এই পুরো আমরা যে ফুটপাতের উপরে হাঁটতেছি এগুলি হলো জঙ্গল। এই রাস্তাতে কোনো গাড়ি ঘোড়া যেত না। এই মগবাজারের এইদিকে মানুষজন রিক্সা পায়ে হেঁটে যেত। আমার যতটুকু খেয়াল আছে এই গেটও ছিল না, এই রমনা থানার গেট ছিল ওইখানে, ওই দিকের গেট। সামহায়ের এইখানে আমার ওই বন্ধু কি বলে জিয়া, ও গাড়িটা এখানে রেখেছিল, ভক্সওয়াগনের গাড়ি, এরকম দেয়ালের পাশে জঙ্গলের ভিতরে দাঁড় করে গাড়িটা স্টার্ট অবস্থায় ভক্সওয়াগন ছিল। সে গাড়ির পিছনটা তুলে অ্যাজিভ গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন ঠিক করতেছে। আমরা তখন গাড়ির ভিতরে বসা, আমরা বুয়েট থেকে সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে এইখানে কাকে কি দিতে হবে এই থানার কাছে বসে আমরা এই কাজটা করতেছি। সবচেয়ে বড় যে ঘটনাটা এখানে ঘটলো সেখানে হলো জিয়ার কাছে তো সবসময় 2-3টা ফলস গাড়ির নাম্বার থাকতো। সে ওই গাড়ির নাম্বারটি গাড়ির পিছনে লাগিয়ে ফেললো, আর আমরা অস্ত্র টস্ত্র নিয়ে একদম টিপটপ হয়ে এখান থেকে ইয়েতে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে, তুমি বলতে পারো যে আপনারা এই জায়গাটা চয়েস করলেন কেন? আমরা এই মুক্তিযুদ্ধের শুরুর প্রথম দিকে এই থানার চারপাশে ঘুরে দেখেছি, যেখানে সিকিউরিটি বেশি সেই জায়গাতেই ছোট ছোট লুপ হোল থাকে, যেখানে যে দুর্বলতাটাকে আমরা ব্যবহার করতে পারি। আমরা এখানে এসে ফিল করেছি যে এইখানের পুলিশরা বিশ্বাসই করতে পারে না যে আমরা কোনো অন্যায় কাজ করতে পারি। সেই কারণে তারা অনেক কম কেয়ারফুল ছিল, এবং আমরা একদম ভদ্র সভ্য সন্তানের মতন গাড়িতে নাম্বার প্লেট চেঞ্জ করলাম, আমরা অস্ত্র ডিভাইড করে নিলাম। অপারেশনের শুরু বলা চলে রমনা থানা থেকে শুরু হয়েছিল, এবং শেষটিও অপারেশন শেষ করে এইখানে এসে আমরা কিন্তু যার যার জায়গায় চলে গেলাম। আচ্ছা স্যার, এখানে কি থানায় পুলিশরা থাকতো তখন? না, পুলিশ মিলিটারি দুটোই ছিল, এবং এই বিল্ডিংটি তখন একতলা ছিল, সম্ভবত এই বিল্ডিংটাই একতলা ছিল, এইটুকু আমার স্পষ্ট খেয়াল আছে। এবং পুলিশের এই থানার ভিতরে তোমার বালুর বস্তা দিয়ে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা ছিল, এগুলি সব কিছুই ছিল। রমনা থানায় মানুষজন আসতোই ওই গেট দিয়ে। এদিকের কোনো যাতায়াত খুব হীন যাতায়াত ছিল, মানে একেবারে পাতলা লোকজন, মানে অল্প লোকজন যাতায়াত করতো। এই যে আমরা কেন আসানুল্লাহ হলের 312 নম্বর রুমের কাছে এসেছি, এটার কারণটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়
আমাদের মূল অপারেশন যেটা নিয়ে আমরা মেনলি আজকে আলাপ করছি সেটি হচ্ছে ইউএসআইএস বিল্ডিং বোমা দিয়ে উড়িয়ে দেওয়া, সেটার মূল পরিকল্পনার একদম ফাইনালাইজেশনটা হয়েছিল এইখানে এই রুমে বসে, এবং পরবর্তীতে রওনা দিয়েছিলাম আমরা বদিউজ্জামানের রুম থেকে, যাতে একই জায়গায় দুটি ঘটনা ঘটায়নি। আমার এই মুহূর্তে খেয়াল নাই বদিউজ্জামানের রুম নাম্বারটা কত, তবে দোতলার কোনো একটি রুমে এই দিকে বদিউজ্জামানের রুম ছিল। সেইখানে আমরা ফাইনাল চেক আপ, প্লাস্টিক এক্সপ্লোসিভ দেখা, ডেটোনেটগুলি ঠিক আছে কিনা, তারপরে তোমার স্টেন গানগুলি সঠিকভাবে খুলছে কিনা দেখভাল করে কে কি করবে, আবার নতুন করে একবার রিহার্সাল দেওয়া যে কোথায় কে কখন দাঁড়াবে, কোথায় কোন জায়গা থেকে কি হবে। আমরা এখান থেকে ওই যে মেন প্ল্যানিং ফাইনাল চেক ইন করে আমরা জিয়ার সাথে তোমাদের পরিচয় হয়েছে, আমাদের আর্কিটেক্ট বন্ধু আমার, তার গাড়ি এখানে আসলো, সে সকাল থেকে এখানে ছিল। ওই গাড়িতে করে আমরা আমাদের এই ব্রিফকেস ভর্তি এক্সপ্লোসিভ, প্লাস্টিক এক্সপ্লোসিভ, ওয়ান অফ দ্য, এই প্লাস্টিক এক্সপ্লোসিভ ব্যবহার করা হয় ব্রিজ ট্রিজ উড়ানোর জন্য, সেই এক্সপ্লোসিভের ব্রিফকেস সহ এবং স্টেন গানগুলি সহ আমি বেশ একটু মার্জিত ড্রেস পরা ছিলাম, কোট টোট পরে একেবারে ফিটফাট ব্রিফকেস নিলাম, নিয়ে ওই গাড়িতে করে এখান থেকে গেলাম। কিন্তু যাওয়ার সময়ের যে ঘটনাগুলি ঘটলো সেটা হচ্ছে আমাকে প্রতিনিয়ত তাড়া করে। আমি দেখিয়েছি যে বদিউল আলম যে আমাদের একজন চতুর্থ ফোর্থ ইয়ারের ছাত্র ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের, তার সেই ঘটনা আমাকে প্রতিনিয়ত হন্ট করে। আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি তার রুমে এই কাজগুলি না করতাম, তাকে হয়তো তার পিতা মাতা ভাই বোনরা তাকে হারাতো না। আমরা যে সময় এই কাজগুলি করলাম ওই সময় ও বাড়ি রুমের ভিতরে নিজে রান্না করে খেত হিটারে, আমাদের ছেলেপেলেরা হিটারে রান্না করে খেত। আমার ওই স্মৃতি পরিষ্কার মনে আছে, একেবারে ডিটেল আমি বলতে পারি। আমাকে নিচে থেকে ও চিৎকার করে ডেকেছে, দরজা জানলা খোলা অবস্থায় শোনা যায়। আমার ঘরে আবার পর্দা ছিল উপরের দিকে খোলা, সবসময় আলো বাতাস যাতে আসতে পারে। চিৎকার করে বলতেছিল, বাউল ভাই আমি একটু বাজারে যাই, আপনি যাওয়ার সময় এই দরজার এই রশিটা টান দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে যান। কারণ এই পদ্ধতিটা আমাদের হোস্টেলের সবাইয়ের সেই 50 বছর আগে থেকেই চলছে যে 3 জন বারবার তালা দিয়ে রুম বন্ধ করতে পারবে না, টান দিয়ে বন্ধ করবে। আবার আরেকজন বন্ধু পড়াশোনা করছে, তাকে ডেকে বারবার দরজা খোলানো যাতে না লাগে, এটা টান দিলে পারেই দরজার সিটকান এটা উঠে যায়, দরজাটা আস্তে করে খোলা যায়। এটা আমরা প্রতিনিয়ত আমরা তখন ব্যবহার করেছি। আমার কাছে খুব ভালো লাগছে যে এখনো এই একই পদ্ধতি এখানে ব্যবহার করা হচ্ছে। কিন্তু বদিউজ্জামান তো চলে গেল, তাকে তার চেহারাটা আমার মনে আছে। সে সাদা একটি হাওয়াই শার্ট পরেছে এবং সাদা লুঙ্গি পরতো। সে সব সময় সে সাদা লুঙ্গি পরতো, কোনো ছাপ না, হলে সব সময় সে লুঙ্গি পরতো। সাধারণত হলে থাকলে গেঞ্জি এবং লুঙ্গি তাকে পেতাম। আমার ওই স্মৃতিটা মনে আছে। ও ডাক দেওয়াতে আমি মুখ যখন ওখানে বের করলাম, ও আমাকে বললো যে আমি যাচ্ছি, আপনারা দরজাটা বন্ধ করে দেন। কিন্তু ওইটাই তার সাথে আমার শেষ দেখা। স্বাধীনতার সাথে সাথে আমরা জানতে পারলাম 16 কি 17 তারিখেই আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম বদির খবর কি। তখন জানতে পারলাম যে ওই রাত্রেবেলা থেকে বদিকে সরিয়ে ফেলা হয়েছে। আমি আজও জানি না বদিকে কারা নিয়ে গেছে। তবে এই ব্যাপারে একেবারে 100% নিশ্চিত থাকতে পারো, আমাদের অপারেশনের পরে রাজাকার, আলবদর এবং এই দেশি যুদ্ধ অপরাধী ছাড়া আর কারো পক্ষে এই তথ্য জানা সম্ভব না। কি কোনোভাবে ফাঁস হয়ে গিয়েছিল কি? হতে পারে, অথবা তার মুভমেন্টটা হয়তো ওই যে লোকগুলি এটার সাথে জড়িত তাদের পছন্দ হয় নাই, অথবা বদি হয়তো এমন কোনো কথাবার্তা বলেছে যে তার সাথে মুক্তিযোদ্ধাদের সম্পর্ক আছে, সেই কারণে হয়তো তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এবং স্বাধীনতা না হলে হয়তো ওর উপরে টর্চার করে হয়তো আমাদের তথ্যও হয়তো জোগাড় হতো। যে কোনো কারণেই হোক, আমাকে যেটা কষ্ট দেয়, আমার মনে হয় আমরা যদি বদিকে এই কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত না করতাম, তাহলে তার বাবা মা ভাই বোনরা তাকে বোধহয় হারাতো না। এই কথাটা আমাকে প্রতিনিয়ত আমার মাথায় খোঁচায় যে মৃত্যু হওয়ার কথা আমার, আমি বেঁচে গেলাম কিন্তু বদি তো বাঁচল না। এই যে মানুষগুলির কথা তোমাদের সব সময় মনে রাখতে হবে। সব সময় আমাদের যুদ্ধ চলতেছে, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট। বদির কোথাও ট্রেনিং নেয় নাই, বদি কখনো অস্ত্র চালানো জানে না, কিন্তু যারা অস্ত্র চালায়, যারা অস্ত্র ব্যবহার করেছে, যারা নিজেদের জীবন দিয়েছে অস্ত্র চালানোর জন্য,
তার পাশে শক্ত পাহাড়ের মতন এই মানুষগুলি দাঁড়িয়েছিল। এই মানুষগুলির জন্যই কিন্তু দেশ স্বাধীন হয়েছে। অস্ত্রধারী কিছু মুক্তিযোদ্ধাই এককভাবে এই দেশ কিন্তু স্বাধীন করে নাই। এ দেশ স্বাধীন করেছে এই বাংলাদেশের আপামর জনগণ। না হলে এই দেশ কিন্তু 9 মাসে স্বাধীন হতো না, হয়তো 90 বছর লাগতো অথবা 9 বছর লাগতো। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু সমগ্র দেশের মানুষকে একতাবদ্ধ করতে পেরেছিলেন গণতন্ত্রের স্লোগান দিয়ে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। এই গণতন্ত্রবিহীন কোনো রাষ্ট্র কখনো সঠিকভাবে চলতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না। এই যে মানুষগুলি তাদের জীবন দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য, তাদের ঋণ অল্প করে হলেও আমরা শোধ করতে পারবো। এবং তোমরা হচ্ছে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। তোমরা যদি চাও সেই বঙ্গবন্ধুর এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রামটা পুরো করতে পারবা। স্বাধীনতার সংগ্রামটা আমরা পূরণ করেছি, কিন্তু সবচেয়ে কঠিন কাজ মুক্তির সংগ্রাম যদি সাকসেসফুলি স্টাবলিশ করতে চাও, সংগ্রামটাকে যদি জয় করতে চাও, তো তোমরাই হচ্ছে সেই শক্তি। বঙ্গবন্ধুর সেই শেষ প্রথম যে শব্দ মুক্তির সংগ্রাম, এই মুক্তির সংগ্রামকে বাস্তবায়ন করতে পারবে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা তোমরা।